সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আজকে এখানে ডেকেছি দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে একদিকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, আরেক দিক থেকে হলো সারা দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের যে ক্যারিয়ার গঠনের যে কর্মসূচি, এই ক্ষেত্রেতে যার বহুমুখী প্রভাব পড়বে এ সম্পর্কে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। আপনারা সকলেই দেখেছেন, গতকাল প্রায় শেষ বেলায় বললে ভুল হবে, প্রায় রাত্রিবেলা সরকার তার পদস্থ একদম উঁচু তলার এবং মাঝারি স্তরের আইএএস আইপিএস অফিসারদের, তার সাথে টিপিএস টিসিএস অফিসারদের একটা বদলির তালিকা বের করেছেন। এটা স্বাভাবিক, যে কোনো সরকারেই সময়ান্তরে অফিসারদের তার বিভিন্ন পোস্টিং তারা ঠিক করেন, তাদের অভিজ্ঞতা, যোগ্যতা এবং অবশ্যই রাজ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে সেখানে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হয়। এ সম্পর্কে কোনো আপত্তি থাকার বিষয় নেই। আইএএস এবং টিসিএসদের মধ্যেও কেউ কেউ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিক্রিয়া মানে হলো একটা সাই অফ রিলিফ, যে না যাক, এই পদক্ষেপ একটা এতে একটা মানে আগামী দিনের জন্য যেন সরকার জনগণের বক্তব্য, জনগণের ইচ্ছার কথা উপলব্ধি করতে পেরেছেন বলে এরকম একটা এক্সপ্রেশন ছিল। সেটা হলো যে 8 বারের পুনর্নিযুক্তিপ্রাপ্ত অফিসার পিকে চক্রবর্তী ত্রিপুরাজ্যের ইতিহাসে রেকর্ডতম এরকম অবসরপ্রাপ্ত অফিসার। শুধু পুনর্নিয়োগ না, রিএমপ্লয়মেন্ট না, একেবারে গুরুত্বপূর্ণ স্তরে মুখ্যমন্ত্রী সচিবালয়ের সচিব, আইসি এর সচিব, আরও কখনো কখনো আরও গুরুত্বপূর্ণ, এমনকি কখনো কখনো তার সরকারি পদমর্যাদা। একজন আমলা, হ্যাঁ, আমলারাও সরকারের কর্মসূচি এগুলাকে ব্যাখ্যা করার জন্য মিডিয়ার সামনে আসেন। তিনি ভুলে গিয়ে প্রায় এটা পলিটিক্যাল এক্সিকিউটিভের মতো এরকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন। আর সেই সময়তে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তার সাথে অসংখ্য সোশ্যাল মিডিয়া, তারা তার এই হিসাব বহির্ভূত, আয় বহির্ভূত সম্পদের বহর সম্পর্কে একেবারে তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে, কেউ কেউ রাইট টু ইনফরমেশনে একেবারে নির্দিষ্ট প্রমাণ ইত্যাদি সংগ্রহ করে এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, পত্রিকা তুলেছেন। এ রাজ্য থেকে প্রভাতী পত্রিকা, আমি নাম বলতে পারি, প্রতিবাদী কলাম, আজকের ফরিয়াদ, সন্দন, আরও অনেকগুলো পত্রিকাতে এগুলো বারবার উঠেছে। আর সোশ্যাল মিডিয়া তো অন্তহীন, এবং এর কোনো জোৎসই জবাব সরকারের তরফ থেকেও নেই, আর সেই ব্যক্তির তরফ থেকেও নেই। তো সঙ্গত কারণেই
একজন নাগরিক হিসাবে এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা হিসাবে, কারণ সরকারের থেকেও এরকম যারা সরকারের কাজকর্মে অসন্তুষ্ট, সরকারকে আমি ওই সমস্ত রেফারেন্স, ব্যক্তিগতভাবে এই ভদ্রলোকের সাথে আমার কোনো শত্রুতাও নেই, এবং আমরা যখন সরকারে ছিলাম নানা সময়তে তার সাথে কাজও করেছি, সে সময়কারও এরকম কোনো ওনার সাথে আমার বিরোধ বেতনদা সেখানে নেই। কিন্তু উপর্যুপরি সংবাদ মাধ্যমের এই অভিযোগগুলো আমি তুলে ধরি যে সরকার মানে সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী আপনার চোখ খুলুন, আপনার কান খুলুন। এরকম একজন ব্যক্তি, তার সম্পর্কে এতগুলো অভিযোগ, আমি বলিনি যে না তিনি সব দুর্নীতি করেছেন, বলিনি। অভিযুক্ত লোক, তাকে মুখ্যমন্ত্রী সচিবালয়ে রাখা মানে হলো আপনার অফিস সম্পর্কে, আপনার সরকার সম্পর্কে এবং ব্যক্তিগতভাবে এই ব্যক্তির উপর আপনার এইভাবে নির্ভরতা সম্পর্কে প্রশ্ন উঠে যাচ্ছে, এটা কাম্য নয়, সুস্বাস্থ্যের লক্ষণ নয়। এবং এটা শুধু সাধারণ নাগরিক বা মিডিয়া না, আইএস, আইপিএস এবং টিসিএস অফিসারদের মধ্যেও নানা কারণে কথাবার্তা হয়, তাদের তরফ থেকেও আকার ইঙ্গিতে এগুলো আমাকে এরা বলছিলেন, স্যার আপনারা এগুলো একটু দেখুন। নিশ্চয়ই অন্যদেরকেও তারা বলেছেন। দেখলাম আমি 10 তারিখে যেদিন বললাম সেদিনই যে এরকম সরকারি অফিসারদের যে এখতিয়ার, এই এখতিয়ার লঙ্ঘন করে সে ভদ্রলোক মহাকারণে বসে আমার বক্তব্য খণ্ডন করতে গিয়ে উল্টো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে এগুলাকে তিনি স্বীকার করে নিলেন। 12-13টা এরকম ছিল, আমি তথ্য দিয়ে সেদিন একেবারে কাগজপত্র হাজির করেছিলাম। তিনি বাকিটা বলতে পারেনি, দুটো না এটা হয়নি সেটা হয়নি, যদিও আমাকে বলতে হয়নি, আমি ছিলামও না বেশ কদিন। দেখা গেছে তার বক্তব্যকে একেবারে কিছু মিডিয়া একেবারে চ্যালেঞ্জ করে তুলে ধরেছেন। তাকে কিভাবে দক্ষিণ ত্রিপুরার দুজন ডিএম যে দুটো বিষয়ে তিনি অস্বীকার করেছেন, যে জমির চরিত্র পাল্টানে অবৈধভাবে অনিয়ম করে এই ক্ষেত্রেতে তার কোনো ভূমিকা ছিল না বলছেন, কিন্তু সেখানে একজন মিস্টার বর্ধন জেলা শাসক, তারপরে আরেকজন তিনিও প্রায় পরপর দুজন ডিএম, মিস্টার সাজ্জাদ, তারা রেভিনিউ সেক্রেটারির কাছে লিখেছেন এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। এটা তার বক্তব্যের প্রেক্ষিতে কিছু মিডিয়া পরদিন থেকে এগুলি বাঁচাতে শুরু করেছে। কিন্তু আমাদের রাজ্যের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো হেলদোল নেই, উল্টো কি বললেন যে রিটায়ার্ড অফিসাররা নাকি এই সমস্ত খবর পাঠায়। কোনো রিটায়ার্ড অফিসারের এসব খবর পাঠানোর কোনো সুযোগই নেই। রিটায়ার্ড অফিসাররা তো অফিসে হয়তো কোনো একটা চেয়ার পায়, একটা টেবিল পায়, সে টেবিল চেয়ারে কোনো কাগজ আসে না, কোনো আলমারির চাবি তাদের হাতে থাকে না, এগুলো দেখার সুযোগই নেই। এই সমস্ত খবর মিডিয়াগুলো দিয়েছে, চ্যানেলগুলো দিয়েছে রাইট টু ইনফরমেশনের ভিত্তিতে এবং আরও নানাভাবে। আর বিভিন্ন দপ্তরে যারা এই সমস্ত নিয়ম দেখে যারা এগুলোতে মানে সহ্য করতে পারেননি, সার্ভিং অফিসার, তারা এই সমস্ত তথ্য তারা হাজির করেছেন।
যাই হোক, গতকাল রাত্রিবেলা মুখ্যমন্ত্রী সচিবালয়ের সচিবের পদ থেকে তাকে হটানো হয়েছে। ওই মেমোতে অন্য কিছু লেখা নেই, যেহেতু রিএমপ্লয়মেন্ট, সেখানে তার আর নাম থাকার কথা না। সেখানে একজন সিনিয়র প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি কিরণ গিত্তে সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে আরও অন্যান্য চার্জের সাথে। আমি গতকালে আজ করেছিলাম যে না, এটা তো মানে এরকম একজন অফিসারদের উপরে, কারণ এই রাজ্যের সরকার দেখা যাচ্ছে যত সরকারের মেয়াদ অর্থাৎ বিদায়ের দিন গুনিয়ে আসছে, তত বেশি এরকম টেন্টেড অভিযুক্ত এই সমস্ত লোক পুলিশের মধ্যেও এবং সাধারণ প্রশাসনের মধ্যেও তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। আমারও গতকালে একটা অ্যাপ্রিহেনশন ছিল, যখন আমার কাছে আসে একজন অফিসার বন্ধু পাঠান, বোধহয় অন্য কোনো পরিকল্পনা আছে। ঠিক আজকে সকালবেলাতেই পেয়ে গেলাম ওনাকে স্টেট ইলেকশন কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। এখন এই ভদ্রলোকের স্টেট ইলেকশন কমিশনার পদে নিয়োগ করার দিক থেকে যোগ্যতার ক্ষেত্রে কোনো কমতি নেই, কিন্তু স্টেট ইলেকশন কমিশনার মানে তার কাজ কি? ফ্রি অ্যান্ড ফেয়ার, তার সাথে সমস্ত দল সংস্থা জনগণের আস্থা অর্জন করার মতো এরকম ব্যক্তিত্বকে দিয়ে ইলেকশন যাতে ত্রুটিমুক্ত হয়, এটাই হলো আমাদের দেশের পরম্পরা। এই কারণে ভারতবর্ষে অতীতে এই বিজেপি সরকার কায়েম হওয়ার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালের আগে অবধি ভারতের নির্বাচন কমিশনের ক্ষেত্রেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্যে রাজ্যে যে চিফ ইলেকশন অফিসার করা হয়, তার সাথে হলো স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ যে কমিশনের মাধ্যমে বিধানসভা লোকসভা নির্বাচন হয় না, সেখানে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, এডিসি ত্রিপুরা যে ক্ষেত্রে হয়, সেরকম অফিসার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এই ত্রিপুরা যে অতীতেও তাই হয়েছিল, যে সমস্ত অফিসারদের ট্র্যাক রেকর্ড, তাদের কাজের সুনাম আছে, দক্ষতা আছে, গ্রহণযোগ্যতা আছে, এরকম পিকে চক্রবর্তীর মতো অভিযুক্ত এবং একেবারে শাসক দলের রাজনীতির প্রতি হেলে পড়া এরকম ঘটনা হয়নি বিজেপি সরকার আসার আগে। কাজী এটা ডক্টর মানিক সাহা, তিনি এই যে একটা ছোট্ট একটা যে কুটেরি, গণ্ডির বাইরে বেরোতে পারছেন না। এই রাজ্যের গণতান্ত্রিক যে কাঠামো, এটাকে সংকুচিত করতে 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 তিনি একেবারে হাতে গোনা কিছু লোকের হাতে তিনি বন্দী হয়ে যাচ্ছেন, বা এটাকে তিনি বন্দী করে ফেলেছেন। এক, দুই হলো এখানে পিকে চক্রবর্তীকে নিয়োগের আগে আপনারা সবাই জানেন মনোজ কুমার ত্রিপুরাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, পিকে চক্রবর্তী যেতে আরো বড় পদে, হয়তো বয়সে ছোট হবে কিন্তু আরো বড় পদে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এডিশনাল সেক্রেটারি এরকম পদ সামলেছেন। এরকম অভিজ্ঞ লোক এক্স্যাক্টলি কত তারিখে তার আপন্ন হয়েছে জানা নেই, কিন্তু 6-7 মাসে বেশি হবে না। সাধারণত এরকম যখন নিয়োগ হয় মিনিমাম 2 বছর বা 3 বছরের জন্য নিয়োগ হয়। মনোজ কুমার সাহেব, যিনি আরও বেশ কিছুদিন আগে
রিটায়ার করেছেন, তিনি এই রাজ্যের লোকও নন, অন্য রাজ্যের মানুষ। নিশ্চয়ই তিনি মাত্র 6 মাস বা 7 মাসের জন্য এখানে শুধু একটা এডিসি নির্বাচন করানোর জন্য এখানে তিনি এই দায়িত্ব নিয়ে আসেননি। তাকে নিশ্চয় আশ্বস্ত করা হয়েছিল আপনি এখানে থাকবেন, এটা লেজিটিমেট 2 বা 3 বছর থাকবেন। কিন্তু 6 মাসের মাথায় তাকে হটিয়ে দিয়ে পিকে চক্রবর্তীকে আনা হলো। এখানে গুরুতর প্রশ্নটা কি? এখানেই গেল এডিসি নির্বাচনের প্রসঙ্গ চলে আসে। আমরা কি দেখেছি এডিসি নির্বাচনে? ডক্টর মানিক সাহার বক্তৃতা 28 তিপ্রা মিসা পার্টি, তিপ্রা মারামারি পার্টি জিরো করে দেওয়া হবে। এডিসি দখল করছি, ঠিক আছে, রাজনৈতিক দল তাদের দলের লোকদেরকে, সমর্থকদেরকে এই উৎসাহিত করার জন্য বলতে হয়, কিন্তু এই বলাটা একটা মুখ্যমন্ত্রী একবার দুইবার নয়, বারবার। আর এটাকে কার্যকরী করার জন্য যে শরিক দল হয়েও, একই দলের সরকার হয়েও, আপনারা দেখেছেন এটা প্রায় ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে ত্রিপুরা মাথায় এবং বিজেপির মধ্যে এই গত এডিসি নির্বাচনের তারিখের 3 মাস আগে থেকে। বহু গাড়ি, শত মোটরসাইকেল ভেঙেছে, ডজন গাড়ি ভেঙেছে, বাড়িঘর পোড়া গেছে, পার্টি অফিস লুটপাট হয়েছে, এই জায়গায় গেছে। অর্থাৎ এডিসি নির্বাচন এরকমই সারা দেশে এখন বিজেপি যা করে থাকে, টাকা পয়সা, ইডি সিবিআই, তারপরে বিভাজন, দাঙ্গা লাগিয়ে দখল করা। ডক্টর মানিক সাহাদেরও উদ্দেশ্য ছিল এবার যে দখল করবেই, এবং এটা প্রমাণ করে এখন। তখন এই কথাগুলো কেউ আসেনি, আমাদের মাথার মধ্যেও আসেনি যে মনোজ কুমারকে দিয়েই এসব করাবে। কিন্তু দেখা গেল রেজাল্ট কি সবাই জানেন। 28টার মধ্যে বিজেপিকে মাত্র 4টাতে সন্তুষ্ট থাকতে হয়েছে, তাও অল্প ভোটে। অর্থাৎ মনোজ কুমার সাহেব মহোদয় ডক্টর মানিক সাহা এবং বিজেপির ইচ্ছা পূরণে অপারগ, ব্যর্থ। কাজে তাকে প্রিমেচিউরলি লেজিটিমেট টাইম অবধি তাকে না রেখে তাকে বিদায় করে দিয়ে এখানে বসংবত, কলঙ্কিত, অভিযুক্ত, যার কোনো ইন্টিগ্রিটি নেই, এরকম লোককে বসানো হয়েছে। আমরা এই নিয়োগের তীব্র বিরোধিতা করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিবেচনা করুন। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং জনমতের কাছে, শুধু দল না, পাবলিকের কাছে বলছি যে সামনে ভিলেজ কমিটি নির্বাচন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর নির্বাচন না করে ফেলে রেখে গোটা পাহাড়টাকে এই ভারতীয় জনতা পার্টি দল, সাথে মথাও আছে, পাহাড়টাকে খোকলা করেছে। কোনো নির্বাচনের প্রতিনিধি 10 বছর ধরে এইভাবে পাহাড়টা খেয়েছে। এখন সেই পাহাড়, অর্থাৎ ভিলেজ কমিটি ভোটের আগে স্টেট ইলেকশন কমিশনের জায়গায় পিকে চক্রবর্তীর মতো একজন বসংবদকে বসানো দরকার, যিনি ডক্টর মানিক সাহাদের কথায় উদ্বাস করবেন, তাদের কথায় কাজ করবেন। কাজে আমার আবেদন, এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, এমনকি বিজেপির মধ্যেও যারা রাজ্যে গণতন্ত্র বিরাজ করুক, মানুষের মুক্ত কণ্ঠস্বর এটা উচ্চকিত হোক, যারা চান তারা সরকারের উপরে এই নিয়োগে এরাও প্রস্তাব, আমরা তো বিরোধিতা করছি। 1, 2, আরেকটা বিষয় আজকে নিচে সকাল থেকে দেখেছেন আপনারা,
সারা দেশের সাথে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের পার্টিও আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সাথে বলতে চাইছি, যেভাবে আজকে খুব সকালবেলা দিল্লিতে গত 20 দিন ধরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রায় 50 লক্ষ, যারা নিট, সিবিএসই, কুয়েট, আরও নানা এরকম অল ইন্ডিয়া ভর্তি এক্সাম এই জন্য দিয়ে আসছেন, এই সরকার আসার পর একটার পর একটা কেলেঙ্কারি, এবং তার সাথে বিজেপি শাসিত সবগুলো রাজ্যে পেপার লিক ইত্যাদি, এবং এই গেল একটা বছরে 14 জন না 15 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আর বহু ছাত্রছাত্রী, তাদের তো পরীক্ষা দিয়েছে, খাতা নেই, আবার কেউ পরীক্ষা দেয়নি সম্পূর্ণটা, ওরা 1 নম্বর 2 নম্বরে এসে গেল। অর্থাৎ এইভাবে এই স্ক্যাম হয়েছে ছাত্রছাত্রীদের, যে এক একটা এরকম ভর্তি পরীক্ষার জন্য, অল ইন্ডিয়া পরীক্ষার জন্য বছরের পর বছর তপস্যা, অমূল্য সময়, এদের অধ্যবসায়, এগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এই জীবনটাকে কেউ কেউ আত্মহত্যা করে শেষ করেছেন, কেউ কেউ এইভাবে তার জীবনের গতি থেমে গেছে বা বদলে গেছে। এই ঘটনা যখন সুপ্রিম কোর্টের মাননীয় যে উচ্চ এই কি বলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার এক বক্তব্যে একজন ছাত্র অভিষেক দীপকে, বিদেশে লেখাপড়া করেন, তিনি এই দেশের যুবকদের প্রতি সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে রেফারেন্স করে, যে না, যে দেশ, যে জাতি তার নতুন প্রজন্মকে একটা ভালো একটা পরীক্ষা করিয়ে সেভাবে সুন্দর জীবন তৈরি করার জন্য রাস্তা করে দিতে পারে না। দেশের লক্ষ লক্ষ ছাত্র যুবক মেধাবী, যাদের সামান্য কাজ দিতে পারে না, উল্টা তাদেরকে পরগাছা, আরশোলা, ককরোচ, এটা তিনি রিয়াক্ট করেছেন সিজিপি নামে একটা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে। হয়তো তারও জানা ছিল না যে এটা এত পপুলার হবে বা এটা এত ভাইরাল হবে, কিন্তু দেশের যুব সমাজ যে ক্ষুব্ধ সরকারের নীতির বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এটা ওই আগুনে ঘি ঢালার মতো সারা দেশকে সেখানে এই দাবানলের মতো এটা ছড়িয়েছে। এবং দেশে ফিরে এসে তিনি এই ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী, যার আমলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত, প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে, সবটা মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে সেখানে আন্দোলন শুরু করেছেন। আর সেখানে সুনাম ওয়াংচুক নামে একজন সমাজকর্মী, পরিবেশবিদ এবং বিজ্ঞানীও, তিনি একটা ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয় লাদাখে খুলেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা হলো যে খুব ভালো নম্বর করে ভালো নম্বর পেয়ে পাশ করে এসে এই ছাত্র না, যারা পরীক্ষায় পাশ করতে পারে না, বারবার চেষ্টা করে ফেল করছে, গরিব, এরাই হলো যোগ্যতা। তাদেরকে নিয়ে কিভাবে এদের জীবন গড়ে দেওয়া যায়, এরকম একটা বিশ্ববিদ্যালয় করেছেন। এইভাবে আমাদের দেশ নির্মাণে যুবদের যে মেধা শক্তি, এটাকে গঠনমূলকভাবে প্রোডাক্টিভ ওয়েতে একটা পথ দেখিয়েছেন। এরকম সুনাম আন্তর্জাতিক ক্ষেত্রেতেও তার অনেক সুনাম হয়েছে। যিনি আবার সেখানে লাদাখে ষষ্ঠ তহবিল দাবি করে
অনশন ধর্মঘট করে সরকার তাকে তুলে নিয়ে গিয়ে এনআইএ দেশদ্রোহী বলে 6 মাস জেলও খাটিয়ে দিয়েছেন। যাই হোক, মাননীয় আদালতের হস্তক্ষেপে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন। তিনি থাকতে পারেননি, কারণ এরকম একজন মানবতাবাদী, দেশপ্রেমিক, একজন সংবেদনশীল মানুষ, দেশের যুব সমাজ যখন রাস্তায় নামে, বিপন্ন হয়, থাকতে পারেন না। তিনি বলেছেন যে না, আমি আপনাদের আন্দোলনের অংশগ্রহণ করব, এবং তিনি দিল্লির যন্তর মন্তরে অনশন ধর্মঘটে বসছেন। গতকাল 20 দিন শেষ হয়েছিল, আজকে 21 দিনে পদার্পণ করেছে। আগামী 20 তারিখ, আজকে হলো 18, 19, অর্থাৎ আগামী পরশু দিন পার্লামেন্ট সেশন বসবে। আমি গিয়েছিলাম যন্তর মন্তরে, সেদিন তারা বলেছে যে আমরা 20 তারিখে পার্লামেন্ট মার্চ করব। গত 20 দিন আমাদের দেশের সরকার, মোদী সরকার, তিনি প্রধানমন্ত্রী সারা পৃথিবী ঘুরে ঘুরে কোথাও ডোল বাজাচ্ছেন, কোথাও বাঁশি বাজাচ্ছেন, কোথাও যে নাচ গান করছেন, কোথাও তার স্বভাব সুলভভাবে মানে গলাগলি করছেন। ঠিক আছে, একটিবারের জন্য সরকারের যন্তর মন্তর মানেটা কি? পার্লামেন্টের নাকের ডগায়, নর্থ ব্লক সাউথ ব্লকের নাকের ডগায়। প্রধানমন্ত্রীর এখন নতুন অফিস হয়েছে, কি কর্তব্য মন্দির নাকি যে নামে, তার থেকে খুব বেশি হলে পরে 2 ফাল্লং হবে। গত 20টা দিন একজন প্রতিনিধিকে পাঠালেন না। ঠিক আছে যে না, সোনাম ওয়াংচুক, তুমি অনশন ধর্মঘট 69 বছর বয়সী, এটা থেকে তুমি উঠে যাও, আমরা দেখব। তারা কথা শুনলো কি শুনলো না? এত ইরেসপন্সিবল, ইনসেনজিবল, মানে এরকম একটা অমানবিক সরকার, নিষ্ঠুর সরকার একটা লোককে পাঠালো না, আজকে জবরদস্তি করে পুলিশ দিয়ে উঠে নিয়ে গিয়ে হসপিটালে জবরদস্তি করে তার অনশন ভাঙানোর চেষ্টা করেছে। যদিও একটু আগে আমি সোনাম ওয়াংচুকের স্ত্রীর একটা ভিডিও দেখছিলাম, এটা কতটুকু রিয়েল জানি না, কারণ এখন তো এআই ইত্যাদি একেবারে 100% রিয়েল, মানে হাঁটানো যায়, বলানো যায়, গান গাওয়ানো যায়। বলছে কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং সিজেপি এবং সোনাম ওয়াংচুকের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা এবং সংহতি জ্ঞাপন করছি। আগামী 20 তারিখ এই আন্দোলনকারীদের তরফ থেকে পার্লামেন্ট মার্চ হবে। আমি সেদিন বলে গেছিলাম যদি সময় দিল্লিতে থাকে আমিও যাব, যাই হোক আমার যাওয়ার অন্য কাজের জন্য পারছি না। তা আমরা ঠিক করেছি আমাদের পার্টি আগামী 20 তারিখ সারা দেশেই প্রতিবাদ হবে, যেদিন দিল্লিতে পার্লামেন্ট মার্চ হবে। আমাদের রাজ্যের মধ্যেও আমাদের সমস্ত মহকুমা, জেলা সদরে আমরা এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরাও এখানে কর্মসূচি করব। তার সাথে দল মত নির্বিশেষে সমস্ত সংগঠনকে, শুধু ছাত্র না, ছাত্র সংগঠন না, সমস্ত দেশপ্রেমিক নাগরিকদেরকে কেন্দ্রীয় সরকারের এই অমানবিক, অসংবেদনশীল এবং নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে, এবং তারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করো, তারা যাতে এই পদত্যাগ যাতে তারা করে দেশের ছাত্র সমাজকে, ভবিষ্যৎকে সম্মান জানায়। আমরা এই রাজ্যের মধ্যেও শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্যে সর্বত্র আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করব। সারা দেশের সাথে আমরাও সুর মেলাবো, গলা মেলাবো এবং এই আন্দোলনকে দিল্লির উপরে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে আমরা ভূমিকা গ্রহণ করব। এবং আপনারা যারা মিডিয়া আছেন, মিডিয়াকে অনুরোধ করব, এটা আপনাদেরও এক ধরনের দেশপ্রেমিক কর্তব্য। তারা আপনাদের মতো করে
যাতে এইভাবে এই একটা অমানবিক সরকার আচরণ, এর বিরুদ্ধে জনগণের আওয়াজকে আমরা তুলতে পারি শান্তিপূর্ণভাবে, যাতে আমাদের দেশের এই নিষ্ঠুর অগণতান্ত্রিক সরকার, তাকে আমরা বার্তা দিতে পারি, এই কাজে সহযোগিতা করবেন। এই দুটো বিষয়ে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। ধন্যবাদ। বিজেপি আপনার অভিযোগের ভিত্তিতে পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেছিলেন, ডিজিপি বললেন যে পুলিশ প্রফেশনালি কাজ করছে এবং তারা তাদের কাজের ব্যাপারে সিরিয়াস, মানে কার্যত এসপির পাশেই দাঁড়ালেন ডিজিপি। ডিজিপি মহোদয় আমি শুনেছি এটাও বলেছেন যে এই এসপিকে স্টুপিড বলা হয়েছে, আপনি এসে বলেন। ডিজিপি সাহেব কিন্তু বলেন না, তার মানে এটা কি? কারণ ডিজিপিকে যখন প্রকাশ্য একটা পাবলিক জায়গাতে এরকম জিজ্ঞেস করা হয়, তিনি তার অবস্থান থেকে যেরকম বলা দরকার বলা যায় বলেছেন। এখানেই তো প্রমাণ করে যে ডিজিপি এই এসপি মহোদয়ের বক্তব্যে তার ভূমিকায় তিনি যে বিব্রত। ত্রিপুরা পুলিশের কাছে এটা গোটা পুলিশ বাহিনীকে যে কলঙ্কিত করেছে, এটাই তো প্রমাণিত হলো ডিজিপি সাহেব বক্তব্যে। কাজে তাকে তো এর চেয়ে প্রকাশ্য ডিজিপিতে কথা বলবেন না, তার যা বলার ডিজিপি হিসেবে বলেছে। আমিও হয়তো বা ডিজিপির পদে থাকলে এইভাবেই বলতে হতো। কিন্তু একটা কথা দেখা দরকার, ডিজিপি কিন্তু বল না, এই কথা বলে ঠিক হয়নি, এই কথা বলেননি, বলেছেন যে না এই সম্পর্কে আমি কোনো বলবো না। তার মানে এটা কি? যে ইনডাইরেক্টলি যে এরকম পরিস্থিতিতে এরকম একটা মন্তব্য আসা, এটা অস্বাভাবিক না, এবং হি ডিজার্ভস সো। যদিও আমি পরদিনেই সাংবাদিকরা প্রশ্ন করে বলেছি, আমি আমাকে যদি এরকম শব্দ প্রয়োগ না করতে হতো, অন্য কেন সবচেয়ে বেশি খুশি হতাম আমি। কারণ আমাকে বাধ্য করেছে পরিস্থিতি। 3.5 কিলোমিটার পথ হাঁটতে হয়েছে, 4 বার বাধা ঠেলে যেতে হয়েছে। তারপর হলো আমার সহকর্মী সহযোদ্ধা শহীদ, তার শহীদ বেদিতে একটা ফুল চড়াতে পারলাম না। একটা যে কোনো পার্টির পক্ষে এর থেকে ব্যথা হওয়ার কথা। একটা আমার শহীদ যে আমার পার্টির জন্য জীবন দিল, তার শহীদান দিবসে আমি একটা ফুল চড়াতে পারলাম না। তো সেই জায়গাতে আমার মুখ থেকে যদি এর থেকে কোনো খারাপ ভাষা বেরোয় যেত, না হওয়াই উচিত। এর থেকেও যে খারাপ ভাষা যে বের হয়নি, আমি এর জন্য নিজেকে ধন্যবাদ জানাই। বাবা ঠিক আছে, দূর বলেছো তুমি, যথেষ্ট, এর থেকে বেশি না বলেই ভালো করেছো। আরেকটা বিষয়, অপোজিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, মানুষের মুখের কথা অপোজিশন পার্টি তোলে। সেই জায়গায় খোয়াইতে সিপিআইএম এর দুর্ভেদ্য ঘাঁটি বলা হয়, দুর্যোগের দিনেও খোয়াইতে আপনাদের মানে জয়ী করিয়েছে, অথচ আগরতলা থেকে খোয়াই যাওয়া এখন প্রায় দুষ্কর ব্যাপার, এবং এই জাতীয় সড়কের বেহাল অবস্থা। কিন্তু বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা কোথায়? এই কথা বললে তো ভুল হবে। খোয়াই হোক, কমলপুর হোক, কৈলাসহর হোক, এই শুধু ধর্মনগর, আগরতলা ভায়া কৈলাসহর, কমলপুর, খোয়াই না, আরও রাস্তাগুলো খারাপ। বিধানসভাতে কে উত্থাপন করছে এটা নিয়ে? প্রতিদিন রাস্তাতে কে প্রতিবাদ করছে? এবং আরে এখন আপনারা দেখালে তো উপায় নেই এখানে। হ্যাঁ, না না, আমরা তো রাস্তা রুখু করেছি। না, ডেইলি তো আর দেখানো হয় না বন্ধু, প্রত্যেক দিন তো একটা দেখানো হয় না, কিন্তু আমরা তো দেখে যাচ্ছি। এখানে আমরা রাস্তা রুখু করেছি, পুলিশ আমাদেরকে এই কুমারঘাটে অ্যারেস্ট করেছে, আমাদের ইয়েদের কর্মীদেরকে। হ্যাঁ, না সন্তুষ্ট হওয়ার তো প্রশ্ন নেই। না না, আমাদের দায়িত্ব পালনে এখানে আমরা অনীহা বা আমাদের কোনো ধরনের খামতি নেই। না না, আরো করতে হবে, এটা ঠিক না। এটা এর জন্য এত সন্তুষ্ট অসন্তুষ্টির প্রশ্ন না।
কিন্তু এই সরকার বেহেয়া, এদের কোনো লজ্জা নেই, শরম নেই। এরপরও প্রতিদিন আগটলা বসে বসে এরা বলে ত্রিপুরাজ্যের যে রাজ্যে নির্বাচনই হয় না বলে 80% পঞ্চায়েত এগ্রেট, আবার দিল্লি সরকার পুরস্কারও দিয়ে দিচ্ছে। এ রাজ্যের নাকি পরিকাঠামো একেবারে ওই স্বর্ণযুগে পৌঁছে গেছে। এদেরকে কি বলবো? কাজে এ তো আত্মতুষ্টের কোনো সুযোগ নেই। হ্যাঁ ঠিক, আপনি যে কথাটা বলছেন যে না এতে কি আপনার আত্মতুষ্ট না, আত্মতুষ্ট না, আরও বেশি আন্দোলন নামতে হবে। হ্যাঁ, এ সম্পর্কে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। মুখ্যমন্ত্রী আগরতলা শহর পরিক্রমা শেষে সাংবাদিক মুখ্যমন্ত্রী হয়ে উল্লেখ করলো যে গুলি কাজ হয়েছে 8 বছর, এটা অনেক আগে হওয়া দরকার ছিল, আপনার সময় হয়নি এবং আপনার শুধু জিন্দাবাদ নিয়ে ব্যস্ত ছিলেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সেদিন তিনি তাদের পার্টির স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা হসপিটাল উদ্বোধন করেছেন। ঠিক আছে, করেছেন, ভালো, হসপিটাল নিয়ে আপত্তি নেই। আরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা হসপিটাল উদ্বোধন করেছেন, আজকে 8.5 বছর সরকারে আছে, নতুন একটা বিল্ডিং তৈরি করে করতে পারলেন না? বামফ্রন্টে তৈরি করা বিল্ডিংই তো হসপিটাল করলেন, ডেন্টাল কলেজ করলেন, কোথায় করলেন? বামফ্রন্টে তৈরি করা বিল্ডিংয়ে। নতুন করে একটা হসপিটাল করেছে, নতুন করে একটা বিশ্ববিদ্যালয় করেছে। হ্যাঁ, নতুন বিশ্ববিদ্যালয় মানে হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ব্রিফকেস বিশ্ববিদ্যালয়। ত্রিপুরাজ্যে এখন আগামী কদিন বাদে গাধা গরু তাদেরও সবারই গলায় ডিগ্রি থাকবে, আর পিএইচডি ডিগ্রি পেয়ে যাবে, যে অবস্থায় প্রাইভেট স্কুল, এই প্রাইভেট ইউনিভার্সিটি খুলছে। আর তিনি কেন বের হচ্ছেন আজকে? বৃষ্টির দিন কেন বের হলেন না? এর আগে তিনি, তার যিনি পূর্বসূরি 2018 ইংরাজিতে একেবারে হাঁটু অবধি ডুবে বেরিয়েছেন এবং জলে নেমেই আপনাদের ক্যামেরার সামনে বলেছেন আমাকে 1 বছর সময় দিন। আমরা শুনলাম, তারপরে গিয়ে বলল বন্ধু একমাত্র বনমালীপুর বিধানসভা কেন্দ্রে 300 কোটি টাকা খরচ হবে, না 300 না 3000 জানি বলেছে। কোথায় গেল 3000 বা 300? কোথায় গেল স্মার্ট সিটি? এক পশলা বৃষ্টি হলেই, ব্যাঙ মুতলেই এখন স্কুটার ডুবে যায়, গাড়ির তো প্রশ্নে ওঠে না। কাজে এগুলি তো হলো সব কি করতে হবে। এই মুখ্যমন্ত্রী তিনি যান না, এই যে আমাকে এই ভোপাল প্রশ্ন করলো খোয়াই, কেন যান না খোয়াইয়ে, কেন যান না কমলপুর? আগরতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছেন। স্টান্ট, কারণ প্রতিদিন গণছেন, আর তো বেশি দিন নেই, আর মাত্র 20 মাস। 20 মাস মানে 600 দিন। ঘুম থেকে উঠলে 1 দিন নাই, 2 দিন বাদে 2 দিন নাই, কি হবে? কাজে এইভাবে আপনাদের চ্যানেলে মুখ খুলে নেই মানুষকে কিছু সন্তুষ্ট রাখা যায়, কিন্তু হবে না। কোনো ওষুধে কাজ দেবে না, কোনো কবজে কাজ দেবে না। আচ্ছা, কিছুদিন আগে আপনি টিকে চক্রবর্তীর বিরুদ্ধে গোটা জমি নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন, তো এসবের দলিলগুলো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, তো এই বিষয়টা কি আপনি বিধানসভায় তুলবেন বা কোনো আইনি ভাবে কোনো যাবেন? আমি এক্ষুনি বলবো না, কারণ আমি বলছি তিনি রিটায়ার্ড হয়ে গেলেও ত্রিপুরাজ্যের জনগণের পয়সায় তিনি পেনশন নেবেন। মানিক সাহা এখন ওই আরেকজন এরকম পিকে চক্রবর্তীর মতো অফিসার অনিন্দ ভট্টাচার্য, তাকে ভিজিলেন্সের ডাইরেক্টর পদে বসিয়ে রেখেছেন। ভিজিলেন্স মানে হলো এরকম অভিযুক্ত লোকদের অবৈধ সম্পত্তি বা এই আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি পরীক্ষা করা, তদন্ত করা, ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে। কাজে এই জায়গাতে আরেকজন অফিসার আসলে মুশকিল হবে, তাকে বসিয়ে রেখেছে। কিন্তু অনিন্দ ভট্টাচার্য তো অনন্তকাল থাকবে না, মানিক সাহাও অনন্তকাল থাকবে না। কাজে কি করব আমি এক্ষুনি বলছি না। যদি হ্যাঁ তিনি বলেছেন যে না আমার আছে, এগুলি সব বৈধভাবে করেছি, বৌদির থেকে দান পেয়েছি, শাশুড়ির থেকে দান পেয়েছি, শ্বশুর থেকে গিফট পেয়েছি,
যদি হয়তো বা ঠিক আছে, আমি বলছি না, কিন্তু এগুলো আছে, এই তথ্য, সমস্ত তথ্য প্রমাণ আমার হাতেও আছে, জনগণের হাতেও আছে। আজ না হয় কাল, কাল না হয় পরশু মোকাবেলা হবে। কাজেই কদিন ডক্টর মানিক সাহারা তাকে আগলে রাখবেন, এটা বেশি দিন যাবে না। কাজে কি করবো আগামী দিন, বিধানসভায় তুলবো না কি করব, ভবিষ্যৎ বলবে। সোনম বাপ যে বিষয়টা কি বিরোধীরা